নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের ঘরে সম্ভবত 15 নম্বর কিংবা 16 নম্বর সিরিয়ালে কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিংস আছে, অর্থাৎ মামলা রুজু হয়েছে এবং সেই মামলায় শেষ পর্যন্ত ফাঁসতে চলেছেন কি স্কুল শিক্ষা দপ্তরের যিনি সেক্রেটারি কিংবা কিংবা এডুকেশন ডাইরেক্টরেটের যিনি সেক্রেটারি কিংবা ধরুন রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ডক্টর সিদ্ধার্থ মজুমদার, তারা কি ফাঁসবেন? ফাঁসার সম্ভাবনা আছে। তার কারণ আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেই দিন হচ্ছে সোমবার। কথা অনুযায়ী সোমবার দিন যোগ্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার কথা স্কুল সার্ভিস কমিশনের। এবার ভাবুন, 22 লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিলেন 2016 সালে। সেই 22 লক্ষ মানুষের মধ্যে যারা কম্পিটেন্ট, অর্থাৎ যোগ্য, কম্পিটেন্ট বলা উচিত না, যারা যোগ্যতার সঙ্গে যারা পাশ করেছেন, যাদের স্কুল সার্ভিস কমিশন মনে করছেন যে এরাই যোগ্য, তাদের তালিকাটা বার করার কথা। এবার এই তালিকা যদি বেরোয় এবং সেই তালিকায় যদি জল থাকে বা সেই তালিকায় যদি জাল থাকে, তাহলে খপাত করে ধরবেন আইনজীবীরা। আমি এই বিষয়টা নিয়েই আমার একটু সন্দেহ হয়েছিল যে এই যোগ্যদের যে তালিকাটা বার করার কথা, যদি শেষ পর্যন্ত বার করেন, কেন বার করতেই হবে, তার কারণ পোর্টালে নাম আপলোড করতে গেলে যোগ্যদের তালিকার নাম প্রকাশে বার করতেই হবে। এবার এই যোগ্যদের তালিকাতে কি সব কিছু থাকবে? ইন্টারভিউ মার্কসে যে ম্যানিপুলেশন, সেটাও কি থাকবে? শোনা যাচ্ছে সেগুলো কোনোটাই থাকবে না। তাহলে জল থাকতে পারে, তাহলে জাল থাকতে পারে। এই জল এবং জাল যে মুহূর্তে আইডেন্টিফাইড হবে, সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীম বলেই দিলেন আমাকে প্রকাশ্যে যে আমি সঙ্গে সঙ্গে পুরো বিষয়টা আদালতের নজরে আনব এবং কন্টেম্পট প্রসিডিংস আরেক দফা শুরু হবে। এমনিতেই কন্টেম্পট অফ কোর্ট চলছে, অর্থাৎ আদালত অবমাননার মামলা ফাইল হয়েছে, যেখানে জাস্টিস দেবাংশু বসাকের ঘরে মূল যে বিষয়টা সেটা হচ্ছে টাকা ফেরতের, যে যারা চিহ্নিত অযোগ্য তাদের টাকা ফেরত দেওয়ার কথা। সেই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন কিংবা বিকাশ ভবন কোনো রকম ইনিশিয়েটিভ সেইভাবে নিচ্ছে না। ফলত সেখানে রাজ্য সরকার কিংবা স্কুল সার্ভিস কমিশনকে শেষ পর্যন্ত কোর্টে গিয়ে দাঁড়িয়ে সরাসরি আদালত অবমাননার দায়ে পড়তে হবে। এক। দ্বিতীয় যেটা হচ্ছে ওয়েবসাইটের নামগুলোকে তালিকাভুক্ত করা, এবং আরও একটা পয়েন্ট আছে যে 3টে পয়েন্টে শেষ পর্যন্ত কন্টেম্পট অফ কোর্টের কেসের প্রসিডিংস হচ্ছে কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের ঘরে আজকে। আর ঠিক সেই দিনই যোগ্যদের নামের তালিকা ঝোলানোর কথা, অন্তত যা শোনা গেছে। ঝুলবে কি সেটা? ঝুললে কি সেটা নিয়ে আবার আদালত অবমাননা হবে? সেটা নিয়ে কি আবার সরাসরি স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কোর্টে যাবেন বিপক্ষের আইনজীবীরা? হ্যাঁ, যাবেন। তারা পরিষ্কার বলেছেন আমরা যাব। কেন যাব? বলছেন যে সেখানেও যদি কোনো রকম জালিয়াতি করার চেষ্টা করা হয়, ধরুন যিনি অযোগ্য তাকে যোগ্য হিসেবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতারা এখানেও তো নিজেদের কোটা সিস্টেমটা চালু রাখবেন যে না ওকে অযোগ্যতে ঢুকিও না, এতে যোগ্যতে ঢুকিও। দেখুন, স্কুল সার্ভিস কমিশন একটা তালিকা দিয়েছে সুপ্রিম কোর্টে, এফিডেভিট করে দিয়েছে যে এতজন অযোগ্য আছে। এবার তার বাইরে সবাইকে তাহলে স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য বলে ডিক্লেয়ার করতে হবে। এবার যদি যোগ্য সবাইকে ডিক্লেয়ার না করে, তাহলে মধ্যবর্তী স্তরে যারা পড়ে থাকবেন তাদের অবস্থাটা কী হবে? মানে আপনি তাদের যোগ্য বলতে পারছেন না, আপনাদের কোনো সন্দেহ আছে, অথচ আপনি যোগ্যদের একটা তালিকা বার করে মাঝখানে কিছু লোককে ফেলে রাখলেন, আর ওদিকে অযোগ্যদের তালিকা তো আলাদা করে দিয়েই দিয়েছেন। এবার এই যোগ্যদের মধ্যেও প্রচুর জল মেশানো আছে আশঙ্কা করছেন আইনজীবীরা। আমি জিজ্ঞেস করেছিলাম আইনজীবী ফিরদৌস শামীমকে যে কীভাবে ধরবেন এই অযোগ্যদের। এই যোগ্যদের মধ্যে যে জাল বা জল যদি মিশিয়ে দেয় এবং দিয়ে যদি কোনো তালিকা আপলোডেড হয়, ফিরদৌস শামীম বললেন যে দেখুন, এখন যেহেতু মামলার দিকে পুরো ব্যাপারটা আছে, আমি আপনাকে সেইটা ডিসক্লোজ করব না, যে কীভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে ধরবো যে এই যোগ্যদের মধ্যে জাল আছে কতটা, জল আছে কতটা, সেটা কিন্তু আমরা ধরব। আমাদের হাতে সেই ক্ষমতাটা আছে। আমরা জানি, আমাদের হাতে এমন বেশ কিছু রেকর্ড তথ্য আছে যে স্কুল সার্ভিস কমিশন যোগ্য বলে কাউকে, কোনো অযোগ্যকে চালালে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেখানে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় ক্ষেত্রে যেখানে যখন মামলা হবে তখনই সেটাকে আমরা পেশ করব। আমি এই প্রসঙ্গে এই ফিরদৌস শামীমকে জিজ্ঞেস করেছিলাম যে রিভিউ পিটিশন যে ফাইল হবে, এবার এইখানে যদি যোগ্যতে জালিয়াতি করে, তাহলে তো রিভিউ পিটিশনে আপনাদের বলার সুযোগটা অনেক বেড়ে যাবে। সরকার কি নিজে থেকে এত বড় বিপদ নিজেই ডেকে আনবে? ফিরদৌস শামীম বললেন যে কি করবে সরকার সেটা সরকারের ব্যাপার, আমরা সেই নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু জালিয়াতি করলেই ধরব। চোরেদের সরকার নবান্নে বসে রয়েছেন,
52 জনেই যে ভাগ্যটাকে ধ্বংস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি, ফলে তো আলটিমেটলি চুরি ধরা পড়ার ফলেই তো শেষ পর্যন্ত জীবন বিপন্ন হলো। এতগুলো ছেলেমেয়ে যারা দিনের পর দিন পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, শুধু চোরগুলোকে বাঁচানোর জন্য, সেদিনকে যদি চোর বাঁচানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে না করতেন, তাহলে আজকে তো এই যোগ্য ছেলেমেয়েদের রাস্তায় পথে বসতে হতো না, ইন্টার প্যানেল বাতিল হতো না। এখন এই কথাগুলো নিয়ে সেভাবে চর্চা হচ্ছে না, আলোচনা হচ্ছে না। ব্রাত্য বসু অ্যাজ ইউজুয়াল অভিনয় করে যাচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বসে এই চাকরিচ্যুতদের নিয়ে ক্রমাগত মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছেন। আমি শুধু আজকে এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের কাছে, যে যোগ্য তালিকা বার করলে সেইখানে জল আছে কিনা এবং সেখানে জাল কিছু করা হয়েছে কিনা আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন, সেটা কি কোর্টকে জানান? অবভিয়াসলি কোর্টকে জানাবো। আমরা তৈরি হয়ে আছি, রেডি হয়ে আছি, যে কোনো রকম জালিয়াতি আর হতে দেবো না। যা হয়েছে হয়েছে, এবার যোগ্যতা তালিকা ফ্রেশ বার করুক এবং সেখানে যেন ট্রান্সপারেন্ট থাকেন স্কুল সার্ভিস কমিশন। তা নাহলে দুঃখ আছে স্কুল সার্ভিস কমিশনের কপালে। পরিষ্কার বলে দিলেন ফিরদৌস শামীম। আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন শুনুন। নমস্কার ফিরদৌস দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যোগ্য তালিকা বেরোনোর দিন অর্থাৎ সোমবার একটা যোগ্য তালিকা বার করে দিতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে, এবং তার ভিত্তিতে পোর্টালগুলোতে হেডমাস্টার মশাইরা নামগুলোকে ইনক্লুড করবেন। একটা কনফিউশন দূর করতে চাইছি, যোগ্য তালিকা যদি ওয়েবসাইটে কোনো আপলোড করেও দেয়, তাহলেও কি তারা প্রত্যেকে যোগ্য এটা নিশ্চিতভাবে কনফার্ম করা যাবে আইনগত পয়েন্ট থেকে? একদমই নয়। একটু জোরে বলবেন। একদমই নয়। তার কারণ হচ্ছে, সুপ্রিম কোর্ট যদি দেখতো যে এরা বৈধ এবং অবৈধ, এরা আইডেন্টিফাই করে দিয়েছে আর্টিকেল 12 অথরিটিরা, অর্থাৎ এসএসসি, বোর্ড এবং সরকার, তাহলে সুপ্রিম কোর্ট এই পৃথকীকরণের উপর ভিত্তি করে স্বাভাবিকভাবেই যারা অবৈধ তাদের চাকরি বাতিল করতেন এবং বৈধ যারা তাদের চাকরি রেখে দিতেন। কিন্তু এই শব্দবন্ধ কখনো সুপ্রিম কোর্টকে ব্যবহার করতে দেননি এসএসসি। তার কারণ এসএসসি টাইম অ্যান্ড এগেন কলকাতা হাইকোর্টের সামনে 4টে এফিডেভিট রেখেছে এবং 4টে এফিডেভিটের সব সময় তাদের একটাই কথা ছিল যে এখনো পর্যন্ত চিহ্নিত অবৈধের সংখ্যা হচ্ছে এত। মানে সে নবম দশমের ক্ষেত্রে, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে তারা যত সংখ্যক অবৈধ চিহ্নিত করেছেন সেই সংখ্যাটা বলেছেন, কিন্তু তার বাইরে যে একজনও অবৈধ নেই এটা কখনো হলফ করে তারা বলতে পারেননি, মানে কোনো হলফনামায় সে কথা বলতে পারেননি। সেই জন্য বেসিক্যালি এই যারা এখনো পর্যন্ত অবৈধ হিসেবে চিহ্নিত হননি যে তারাই বৈধ, এই কথা কখনোই বলা যায় না, আইনগতভাবে বলা যায় না। সেই জন্যই তো সুপ্রিম কোর্ট বাতিল করেছে। সুপ্রিম কোর্ট যদি আইনগতভাবে এটা সুপ্রিম কোর্টের সামনে সিদ্ধ হয়ে যেত যে না, এই যে চিহ্নিত অবৈধের বাইরে প্রত্যেকেই বৈধ, তাহলে কিন্তু তাদের এই পৃথকীকরণ হয়ে যেত। কিন্তু সুপ্রিম কোর্টের সামনে বা কলকাতা হাইকোর্টের সামনে কখনোই এসএসসি, বোর্ড, সরকার তারা হলফ করে বলতে পারেননি যে এই সংখ্যাটাই ফাইনাল সংখ্যা, এর বাইরে আর একজন অবৈধ নেই। যেমন ধরুন, এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত ইন্টারভিউ ম্যানিপুলেশনের ফলে কতজন চাকরি পেয়েছেন এসএসসি বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু তারা এই রিপোর্ট সিবিআই দিয়েছে, সিবিআই আদালতের সামনে রিটেন সাবমিশনে সেখানে লিখেছে যে ইন্টারভিউ ম্যানিপুলেশন রয়েছে, টাইপিং টেস্টে ম্যানিপুলেশন রয়েছে, কিন্তু সেই সংখ্যাটা কত সেটা এসএসসি জানিয়েছে? না, জানায়নি। বোর্ড জানিয়েছে? না, জানায়নি। সরকার জানিয়েছে? না, জানায়নি। ফলে এই যে যেগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত তার বাইরে প্রত্যেকেই যে বৈধ, এরকম কোনো জায়গায় হলফ করে এসএসসি, বোর্ড, সরকার কেউ বলতে পারছেন না। তার কারণ তাদের কাছে অরিজিনাল ওএমআর শিট নেই, তাদের কাছে মিরর ইমেজ নেই, তাদের কাছে এই যে ধরুন ইন্টারভিউয়ের যে মাস্টার শিট যেখানে ইন্টারভিউয়াররা মার্কস বসিয়েছিল সেটা কি কখনো আপলোড করতে পারবেন ওয়েবসাইটে? পারবেন না। এখনো আজকের দিন পর্যন্ত পারেননি। কতজন এই ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশনের ফলে কতজন চাকরি পেয়েছেন সেটা কি কখনো জানাতে পারবেন? এখনো জানাননি। আমার তো জানা নেই যে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশনের ফলে কতজনকে চাকরি দিয়েছেন, এই তথ্য কোথাও দিয়েছেন। ফলে এই যে এই এই যে যতগুলো অবৈধতা এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়েছে তার বাইরেও অবৈধ রয়েছে। এবং শুধু তাই না, যেমন ধরো রেশিও ভায়োলেশন, রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি, সেগুলোও কিন্তু যদি আপনি দেখেন সেগুলো কিন্তু ইররেগুলারিটিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইলিগালিটিজ। তার কারণ ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন এটা হচ্ছে ইলিগালিটিজ।
হুম হুম ফলে এই ধরনের ইলিগালিটিস গুলো আইডেন্টিফাই করা যায়নি। সেই আইডেন্টিফাই করা যায়নি বলেই তো সুপ্রিম কোর্ট সেটাকে পুরোটাকে বাতিল করেছে, এবং টপ টু বটম প্রতিটি ধাপে দুর্নীতি হয়েছে। আচ্ছা, এমন কি ওই- হতে পারে, আমি এই প্রশ্নটা আপনার কাছে শেষকালে রাখছি, সেটা হচ্ছে যে তালিকাটা যোগ্য বলে বার করলো তার মধ্যে এই ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন যেগুলো আছে সেগুলোও ঢুকে রয়েছে ভেতরে, হ্যাঁ, এরকম কি? অবশ্যই অবশ্যই। এই যে সংখ্যাটা, এই চিহ্নিত অবৈধের বাইরে যে সংখ্যাটা রয়ে গেছে, তার মধ্যে যে একজন অবৈধ নেই এ কথা কেউ বলতে পারবে না। হুম। এর বাইরে অনেক অবৈধ থাকতে পারে। আচ্ছা, কিন্তু আরেকটা সংযোজন মানে প্রশ্নের সংযোজন, সেটা হচ্ছে এই 22 লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরও তো অনেকে নম্বর কমিয়ে দেওয়া হতে পারে, সেই একদম ম্যানিপুলেশনও তো হয়ে থাকতে পারে ভেতরে, ইন্টারভিউ এর নাম্বার। 100 হয়ে থাকতে পারে নয়, হয়েছে। হয়ে আচ্ছা। থাকতে পারে নয়, হয়েছে। এবং শুধু তাই না, সেই জন্যই দেখবেন কিছু ইন্টারভিউয়াররা তারা এসএসসি থেকে বেরিয়ে, এই এসএসসি যখন ইন্টারভিউ চলছিল, যে উড পেন্সিলে নাম্বার দেওয়া, তারা ইভেন টিভি ক্যামেরার সামনে বলেছে হুম যে হুম। ওই উড পেন্সিলে নাম্বার উড দিতে পেন্সিলের বাধ্য নাম্বার, করছে। হ্যাঁ। হুম। ফলে এই যে ইন্টারভিউ এর মার্কস ম্যানিপুলেশন করা, মানে এরা প্রতিটি ধাপে যে যখন পয়সা দিয়েছে তাকে সেইভাবে ম্যানিপুলেট করে তাকে লিস্টে তুলেছে। ফলে তাকে চাকরি দেওয়ার জন্য যে যেরকম ম্যানিপুলেশন প্রয়োজন, সেই ওএমআর শিট ম্যানিপুলেশন করতে হলেও ওএমআর শিট ম্যানিপুলেশন করেছেন, মানে ওএমআর শিটের নাম্বার বাড়িয়েছেন, 0কে 53 করেছেন। আবার হুম। যদি দেখে যান তারপরেও হচ্ছে না, ইন্টারভিউ এর মার্কস 10-এ 10 দিতে হবে, 10-এ 9 দিতে। আপনি দেখবেন আপনাকে আপনাকে যারা আরেকটা চাকরি প্রশ্ন পেয়েছেন, অবৈধভাবে চাকরি পেয়েছে, তাদের ইন্টারভিউ মার্কস গুলো দেখবেন। আপনাকে আরেকটা প্রশ্ন রাখবো, এটাই শেষ প্রশ্ন। সেটা হচ্ছে, যদি দেখা গেল যে এই যোগ্য তালিকা একটা নতুন করে বার করেছে, সেখানে আপনাদের চোখে ধরা পড়লো যে এইগুলোকে আইডেন্টিফাই করা হয়নি, তাহলে কি সেটা আপনারা কোর্টকে জানাবেন? নিশ্চিতভাবেই যখন আমরা দেখব যে এই মানে এই যোগ্যের তালিকাও গন্ডগোল, জল মেশালে, তাহলে আপনারা কোর্টকে অবভিয়াসলি জানাবেন এ নিয়ে বলছেন? কোনো সন্দেহ নেই। এবং এটা নিয়ে মানে ভবিষ্যতে এটা যদি ভাবেন, এখান থেকে কেউ যদি অবৈধ হিসেবে চিহ্নিত হন, তাহলে কিন্তু তাদেরও কিন্তু ওই অবৈধ হিসাবে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী তাদেরকেও কিন্তু টাকা ফেরত লাগবে। বুঝতে ফলে পারছি, এরা বুঝতে যদি পারছি। অবৈধ তালিকা, মানে এই যে অবৈধ চিহ্নিত অবৈধের বাইরের তালিকা যদি সেখানে জল মেশানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু তার কনসিকুয়েন্স ডেঞ্জারাস হবে। মানে তার আরো কারণ মামলাতে রিভিউ পিটিশনের সম্ভাবনা শেষ হবে, তাই তো? রিভিউ পিটিশনের সম্ভাবনা অলরেডি প্রায় নেই বললেই চলে। মানে এটা বলতে বাধ্য হচ্ছে, তার কারণ বোর্ডের যে পদক্ষেপ, বিশেষ করে একটা আর্টিকেল 12 অথরিটির যে পদক্ষেপ, তারা তো অর্ডার কমপ্লাই করবেন বলে আন্ডারটেকিং দিয়েছেন। ফলে কমপ্লায়েন্স হয়ে গেছে, অর্ডারের কমপ্লায়েন্স হয়ে গেছে। এরপরে আর রিভিউ আর স্ট্যান্ড করে কি করে? আপনি যদি মানে লিগাল মাইন্ড সেট আপ থেকে ভাবেন, যদি হুম। একটি অর্ডারে একটা আর্টিকেল 12 অথরিটি একটা অর্ডার কমপ্লাই করার জন্য আন্ডারটেকিং দেয় এবং অর্ডার কমপ্লাই করে, তাহলে তারপরে আর রিভিউ কি করে লাই করে? ফলে রিভিউয়ের স্কোপ এমনি অত্যন্ত লিমিটেড। হুম। আপনার যদি আপনি রিভিউয়ের স্কোপ দেখেন আইনসঙ্গত ভাবে, সেটা অত্যন্ত লিমিটেড। বুঝতে পারছি, বুঝতে পারছি, তারপরেও অর্ডার কমপ্লাই হয়ে গেছে। বুঝতে অর্ডার পারছি, কমপ্লাই করে দেন আন্ডারটেকিং দিয়ে, যে আমি অর্ডার কমপ্লাই করবো, তারপরে আর রিভিউয়ের স্কোপই থাকে না। বুঝতে পারছি, তাই নেই বললেই চলে। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ ফিরোজ দা সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।